নন্দন নামটা শুনলেই কলকাতার মানুষের মনে একটা অন্যরকম অনুভূতি হয়। এটা কিন্তু শুধু একটা সিনেমা হল নয় বা একটা কালচারাল সেন্টারও নয়, এটা আসলে শহরের ফিল্ম কালচারের আত্মা। তো আজ আমরা এই নিয়ে কথা বলবো, কিভাবে একটা সরকারি বিল্ডিং কলকাতার সিনেমাটিক আইডেন্টিটির একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ভাবুন তো একবার, একটা ইট সিমেন্টের তৈরি বাড়ি কিভাবে একটা গোটা শহরের শিল্প আর সংস্কৃতির হার্টবিট হয়ে উঠতে পারে। প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আসলে নন্দনের গল্পটাই আমাদের এই প্রশ্নের উত্তর দেয়। চলুন এই অসাধারণ জার্নিটার আরও গভীরে যাওয়া যাক। তো প্রথমেই আমাদের এটা বুঝতে হবে যে নন্দন কেন অন্য সব সিনেমা হল থেকে এতটা আলাদা। এটা শুধু সিনেমা দেখার জায়গা নয়, এটা একটা আড্ডার জায়গা, নতুন কিছু শেখার জায়গা, আর বলা যেতে পারে বাংলা আর বিশ্ব সিনেমার জন্য একটা তীর্থক্ষেত্রের মতো। সরকারিভাবে এর নাম কিন্তু পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র, আর এর উদ্দেশ্যটা ছিল খুব সোজাসাপটা, সিনেমার ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো আর ফিল্ম কালচারকে সাপোর্ট করার জন্য একটা পাকাপাকি ব্যবস্থা তৈরি করা। আর এই সরকারি উদ্যোগটাই শুরু থেকে ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দিয়েছিল। তাহলে আসল ব্যাপারটা কি? কেন নন্দন এতটা স্পেশাল? কারণ এটা ফিল্ম মেকার, দর্শক, সমালোচক সবার জন্য একটা আড্ডার জায়গা। এটা ভালো সিনেমার একটা গ্যারান্টিড ঠিকানা। আর এর সঙ্গে জড়িয়ে আছে এমন একজনের নাম যিনি বাংলা সিনেমাকে সারা বিশ্বে পরিচিতি দিয়েছিলেন। আর ঠিক এখানেই শহরে সিরিয়াস ফিল্ম কালচার বা মননশীল সিনেমার সংস্কৃতিটা ধীরে ধীরে গড়ে উঠেছে। যে কোনো বড় উদ্যোগের পেছনেই তো একটা দারুণ গল্প থাকে, তাই না? নন্দনেরও আছে, আর সেই গল্পটা জুড়ে আছেন একজন কিংবদন্তি। চলুন এর পেছনের সে অসাধারণ কাহিনীটা একটু জেনে নিই। গল্পটা শুরু হচ্ছে ৮০-এর দশকের শুরুতে। পশ্চিমবঙ্গ সরকার তখন ভাবল এমন একটা পার্মানেন্ট জায়গা দরকার যেখানে শুধু সিনেমা দেখানো হবে না, সিনেমা নিয়ে আলোচনা হবে, বড় বড় ফেস্টিভ্যাল হবে। এই ভাবনা থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আর সেই স্বপ্নটা সত্যি হলো ১৯৮৫ সালের ২রা সেপ্টেম্বর, যেদিন নন্দন তার দরজা খুলল। আর এখানেই আসল চমকটা। এর উদ্বোধন কে করেছিলেন জানেন? স্বয়ং সত্যজিৎ রায়। শুধু তাই নয়, এর পুরো প্ল্যানিংয়ের সাথে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এমনকি নন্দনের ওই যে বিখ্যাত লোগোটা, সেটাও কিন্তু তারই হাতে তৈরি। এই কানেকশনটাই নন্দনকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। তো উদ্বোধন তো হলো, এরপর নন্দন কিন্তু শুধু একটা হল হয়ে বসে থাকেনি। খুব তাড়াতাড়ি এটা কলকাতার কালচারাল ম্যাপের একেবারে মাঝখানে চলে আসে, হয়ে ওঠে শহরের ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ঠিকানা। কিন্তু কিভাবে হলো এই পরিবর্তনটা? এর সবচেয়ে বড় কারণটা ছিল নন্দন এমন সব সিনেমার জন্য দরজা খুলে দিয়েছিল যা সাধারণত কমার্শিয়াল হলের মুখ দেখত না। মানে ধরুন আর্ট ফিল্ম, অন্য রাজ্যের ভালো ছবি বা একটু অন্যরকম চিন্তাভাবনার সিনেমা। এই সব কিছুর জন্য একটাই ভরসার জায়গা ছিল, নন্দন। আরেকটা ব্যাপার হলো এর সাইজ। ভাবা যায়, এ যে মেন হল নন্দন 1, সেখানে ৯৩১ জন লোক একসঙ্গে বসে সিনেমা দেখতে পারে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মতো এত বড় একটা ইভেন্টের জন্য এর চেয়ে ভালো জায়গার কি হতে পারে বলুন? এই বিশাল পরিকাঠামোয় একে ফেস্টিভ্যালের স্বাভাবিক ঠিকানা করে তুলেছিল। আর ব্যাপারটা শুধু ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সারা বছর ধরেই নন্দনে কিছু না কিছু চলত। কখনো কোনো বড় ডিরেক্টরের সব সিনেমা একসঙ্গে দেখানো হচ্ছে, মানে রেট্রোস্পেক্টিভ। কখনো বা বিভিন্ন ফিল্ম সোসাইটির শো, সিনেমা নিয়ে আড্ডা, তর্ক, আলোচনা, সব কিছুর একটা জীবন্ত কেন্দ্র হয়ে উঠেছিল এই নন্দন। তবে নন্দনের পথ চলাটা কিন্তু সবসময় এত মসৃণ ছিল না। একটা সময় এসেছিল যখন একটা বড় সড় ধাক্কা লাগে। বলা যায় নন্দনের জন্য সেটা ছিল একটা অগ্নি পরীক্ষা। সালটা ছিল ২০১১, মাসটা এপ্রিল। হঠাৎই একটা অডিটোরিয়ামের ফলস সিলিং ভেঙে পড়ল। বিরাট একটা ঘটনা, একটা বড় ধাক্কা। কিন্তু এর পর যা হলো তা আরও গুরুত্বপূর্ণ। সরকার পুরো বিষয়টার দায়িত্ব নেয়, ব্যাপক সারাই হয়, সেফটি সিস্টেম ঢেলে সাজানো হয়। আর নন্দন যখন আবার খুলল, তখন সেটা আরও মডার্ন, আরও নিরাপদ। এটা ছিল ওর একটা দারুণ কামব্যাক স্টোরি, আক্ষরিক অর্থেই এক নবজন্ম। তো সেই সংকট তো কেটে গেছে। এখন প্রশ্ন হলো, আজকের দিনে এই স্ট্রিমিংয়ের যুগে নন্দনের ভূমিকাটা ঠিক কি? এটা কি এখনো আগের মতনই রেলেভেন্ট? চলুন একটু তলিয়ে দেখা যাক।
আজকে নন্দনকে যদি আমরা দেখি তাহলে দেখব এর অনেকগুলো দিক আছে। একদিকে এটা একটা অ্যাক্টিভ সিনেমা হল, যেখানে আর্ট ফিল্মের পাশাপাশি মেইনস্ট্রিম বাংলা ছবিও চলছে। আবার অন্যদিকে এটা টলিউড ইন্ডাস্ট্রির মিটিংয়ের একটা বড় জায়গা। বিভিন্ন সেমিনার, প্রেস কনফারেন্স তো লেগেই আছে। আর সবচেয়ে বড় কথা, সময়ের সাথে পাল্লা দিয়ে এখন অনলাইনেও টিকিট পাওয়া যায়। মানে এটা এখন একটা মাল্টি ফাংশনাল হাব হয়ে উঠেছে। এই বদলটা খুব ইন্টারেস্টিং। একটা সময় নন্দন ছিল মূলত আর্ট ফিল্ম আর ফেস্টিভ্যালের একটা দুর্গ, মানে বেশ এক্সক্লুসিভ একটা ব্যাপার ছিল। আর এখন সেই মূল চরিত্রটা তো আছেই, তার সাথে কিছু বাছাই করা কমার্শিয়াল ছবিও জায়গা করে নিয়েছে। সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার এটাই তো সবচেয়ে বড় উদাহরণ, তাই না? তাহলে এত সব কিছুর পর আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসি। এত বছর পরেও নন্দন কেন এত গুরুত্বপূর্ণ? কেন এর আবেদনটা এখনো একটুও কমেনি? এর উত্তরটা হয়তো একটা লাইনেই লুকিয়ে আছে। কলকাতা, যেখানে সিনেমার কালচার এত গভীরে, সেখানে কমার্শিয়াল ছবির দাপটে ভালো সিনেমাগুলো যাতে হারিয়ে না যায়, তার জন্য একটা জায়গা বাঁচিয়ে রেখেছে নন্দন। হোক সেটা আঞ্চলিক ছবি বা কোনো পরিচালকের নিজস্ব ঘরানার সিনেমা, নন্দন তার অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা এক জায়গায় আনি, নন্দনের লেগেসি বা উত্তরাধিকারটা কয়েকটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, সত্যজিৎ রায়ের সাথে এর নারীর টান। দ্বিতীয়ত, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের স্থায়ী ঠিকানা হওয়ার গৌরব। তৃতীয়ত, এটা সিনেমা জগতের মানুষদের জন্য একটা আড্ডা দেওয়ার, দেখা করার সত্যিকারের জায়গা। আর সব শেষে ভালো সিনেমার রক্ষা কবচ হিসেবে এর ভূমিকা। তবে শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়। আজকের দিনে যখন আমরা মোবাইলেই পৃথিবীর সব সিনেমা দেখে ফেলতে পারি, সেই স্ট্রিমিংয়ের যুগে নন্দনের মতো এই সিনেমার টেম্পল বা সিনেমার মন্দিরগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, নাকি একসঙ্গে বসে বড় পর্দায় সিনেমা দেখার যে আনন্দ, সেই কমিউনিটি ফিলিংয়ের জন্য এগুলোর গুরুত্ব আরও বেড়ে যাবে? কি মনে হয়? উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা থাক।